বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতকালকে ফার্সি উচ্চারণ সম্পর্কিত আলোচনা করেছিলাম। আজকে দুই একটা বাকি আছে। এই কায়দাগুলো আলোচনা করার পরে আমরা নতুন পাঠে চলে যাব। কায়দাটা কি দেখেন, আরবি শব্দ, যেই সমস্ত আরবি শব্দ সে গুলতা একটা থাকে না, আরবি শব্দ সে আমরা গুলতা একটা দেখি না। যেমন আমরা এভাবে বুঝে আপনাদেরকে দরিবাতুন, এগুলো আরবি শব্দ। কেমন? দরিবাতুন একটা শব্দ। তারপর মনে করেন মাদ্রাসাতুন, এরকম লিখি না? তারপর মনে করেন এগুলো আরবি শব্দ সবগুলা। সিফাতুন, ঠিক আছে? তারপর আর কি বলা যায়? হ্যাঁ, খমসাতুন, খমসাতুন। এই যে শব্দগুলো লিখেছি খেয়াল করবেন, এটা লিখেছি দরিবাতুন, এটা লিখেছি মাদ্রাসাতুন, এটা লিখেছি সিফাতুন, এটা লিখেছি খমসাতুন। একটু বিষয়টা খেয়াল করেন তো, আমরা এই শব্দগুলোকে যখন ওয়াকফ করি না, ওয়াকফ করলে গুলতা কি হয়ে যায়? এটা তো আমরা কোরআনে পাকের মধ্যে শিখেছি, তাই না? এগুলো আমাদের জন্য নতুন কোনো আরবি কায়দা না। তাহলে দরিবাতুন যদি ওয়াকফ করেন দরিবাহ, এভাবে বলি না? আচ্ছা, মাদ্রাসাকে ওয়াকফ করলে মাদ্রাসা, ওয়াকফ করতেছেন না? সিফাতকে ওয়াকফ করেন তো সিফা বলে না, তারপরে কিন্তু সিফাতই বলে। এটাকে সিফাত মৌসুফ, নাম শুনছেন না? শুনছেন নাম? এটা কেউ কি সিফা মৌসুফ এরকম বলে? সিফাতই বলে, তাই না? ওয়াকফ করার পরেও গুলতা আছে না নাই? আছে। তারপরে এটা খমসাতুনকে ওয়াকফ করলে খমসা, ঠিক আছে? খমসাত এরকম বলে না, খমসা। তাহলে দেখেন তো, এই চারটা শব্দের মধ্যে একটা জায়গার মধ্যে তাটা কিন্তু ওয়াকফ করার পরেও উচ্চারিত হচ্ছে নাকি না? আর বাকি তাগুলা ওয়াকফ করার পর উচ্চারিত হচ্ছে না। আমার কাজে আপনারা বুঝতেছেন? এগুলো কি শব্দ? যেই সমস্ত আরবি শব্দের গুলতাগুলা ওয়াকফের সময় উচ্চারিত হয় না। আবার বলতেছি, যেই সমস্ত আরবি শব্দের গুলতাগুলো ওয়াকফের সময় উচ্চারণ হয় না, ফার্সিতে সেগুলো লেখার সময় গুলহা দিয়ে লিখতে হবে। যেমন আমি যে ফার্সিতে লিখি এভাবে দরিবা, ফার্সিতে গুলতা নাই আছে? আপনারা গুলতা পড়েছেন বর্ণমালার মধ্যে? নেই। এখানে গুলহা কি দিয়ে লিখতে হবে? গুলহা দিয়ে। মাদ্রাসাকে মাদ্রাসা, এভাবে গুলহা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, খমসাতুনকে খমসা। তাহলে এই তিনটাকে আমরা হা দিয়ে কেন লিখলাম? কারণ এই তিনটা আরবি শব্দের মধ্যে ওয়াকফ করলে হা হয়ে যায়। এগুলাকে আমরা ফার্সি লেখার সময় কীভাবে লিখবো? হা দিয়ে লিখবো। আর যেগুলো ওয়াকফ করার পরেও হা হয় না, যেগুলো ওয়াকফ করার পরেও হা হয় না, সেগুলোকে আমরা ফার্সি লেখার সময় লম্বা তা দিয়ে লিখবো। কি তা দিয়ে? লম্বা তা। তাহলে সিফাতকে যদি ফার্সি লিখি কীভাবে লিখবো? সিফাত, এভাবে। আমার কথাটা বুঝে গেছে? আমরা সেটাকে কখনো ফার্সিতে এভাবে লিখতে পারবো না। ফার্সিতেও উর্দুতেও সেম কায়দা। ফার্সিতে এভাবে লেখা যাবে না, ফার্সি কীভাবে লিখতে হবে? সিফাত লম্বা তা দিয়ে। আমার বিষয়টা আপনারা বুঝছেন? আরবি যে সমস্ত গুলতা ওয়াকফের সময়ও তা উচ্চারিত হয়, সেগুলোকে ফার্সি লিখতে হলে কোন তা দিয়ে লিখতে হবে? লম্বা তা দিয়ে লিখতে হবে। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন? বুঝছেন সবাই? আচ্ছা, এরপর তারপর আরেকটা শব্দ দেখেন, আমরা লম্বা তাদের একটা শব্দ দেখি। যেমন মিরকাত। আপনারা আলিমের মধ্যে একটা মিরকাত নাম শুনছেন না? কিতাবের নাম। আমরা তো সবসময় ওয়াকফ দিয়ে পড়ি। এটাই কেউ কেউ বলছেন মিরকা বলছেন নাকি মিরকাতি বলছেন? মিরকাত বলছেন না? গুলতা আছে কিন্তু ওয়াকফ করার পরেও কি বলেছেন? মিরকাত বলেছেন। এটাকে নাম মিরকা হয় নাই। আমার কথাটা বুঝে গেছে? আমি যদি ফার্সি লিখি কি লিখতে হবে? তাহলে এভাবে লিখতে হবে সেটাকে, ঠিক আছে? এটা কোন ভাষায়? আর আরবি ভাষায় লিখলে গুলতা ঠিক থাকবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, বুঝলে সামনের দিকে যাই। এরপর আরেকটা শব্দ ওয়াফ। ওয়াফের আরেকটা কায়দা। আমরা জানি ওয়াফের উচ্চারণ কি হয়? ও হয়। ওয়াফের উচ্চারণ ও হয়। যদি আগের অক্ষরে পিস থাকে তখন ওয়াফের উচ্চারণ কি হয়? ও হয়, ঠিক আছে? ও না, সরি, রস্যকার উ হয়। যদি ওয়াফের আগের অক্ষর পিস থাকে তখন কি উচ্চারিত হয়? রস্যকার তথা উ উচ্চারিত হয়। উ এভাবে উচ্চারিত হবে, ঠিক আছে? টুটকে গুলিয়ে গুল করে। আমার বিষয়টা আপনারা সবাই বুঝতেছেন? এখন একটা বিষয় আছে, অনেক সময় এ দেখেন আমরা ভা যেটা আছে, ভা ভাবের উপর জাবার, ভা না? এই ভা এটার অর্থ হয় ফার্সিতে এবং। কি হয়?
মনে থাকবে? ভা এটার উচ্চারণ ফার্সিতে কি হয়? এবং। আমি আবার বলতেছি, ভবের উপর যদি জাবার থাকে ভা, এটার বাংলা অর্থ কি হয়? এবং, অথবা আরও, এভাবে অর্থ হয় আর কি, ঠিক আছে? এবং অর্থ হবে। দেখেন এই ভা এবং, যে ভাটা এবং অর্থ দেয়, সেটা যদি দুইটা শব্দের মাঝখানে আসে, সেটা যদি দুইটা শব্দের দুইটার নাম বা দুইটা শব্দের মাঝখানে আসে, যেমন মনে করেন আপনার নাম কি? মাহমুদ। আপনার নাম? আর সহজ নাম, কারণ আপনার নাম কি? কাইয়ুম। জান। আপনার নাম? রায়হান। যেমন ওর নাম মাহমুদ, ওর নাম কি? রায়হান। আমি বলতে যাচ্ছি মাহমুদ এবং, দেখেন বাংলাতে বলতে যাচ্ছি মাহমুদ এবং রায়হান। বুঝতেছেন আপনারা? লাস্ট পর্যন্ত বোঝা যায়? মাহমুদ এবং রায়হান। তাহলে দেখেন তো দুইটা বিষয়কে আমি একসাথে করতে পারছি না এবং দিয়ে, বলেন না? দুইটার নাম বা দুইটা বিষয়কে, বস্তুকে আমি একসাথে করতে পারছি না কি দিয়ে? এবং দিয়ে। ওই অবস্থার মধ্যে আমি ফার্সিতে কি লিখবো? মাহমুদ ফার্সি কি? নাকি মাহমুদ ফার্সি অন্য কিছু হবে? নাম যে ভাষায় যাবে সে ভাষায় সেম। ও কি বাংলাতে কি হবে? ওকে প্রশংসিত রাখে। মাহমুদ মানে প্রশংসিত, বাংলা কেউ প্রশংসিত থাকে? ইংরেজির মধ্যে কেউ ওকে ইংরেজিতে গেলে তোমাকে প্রেস ডাকবে? ডাকবে না, তোমাকে মাহমুদই ডাকবে, কারণ নামের কোনো পরিবর্তন হয় না। তাহলে মাহমুদ। এরপরে এবং, এবং ফার্সি কি? ভা। এভাবে না? মাহমুদ ভা। এরপরে রায়হান ফার্সি কি? রায়হান। ঠিক আছে? এমনি এটাকে ফার্সি উচ্চারণ হবে রায়হন। ঠিক আছে না? যে ধরনের নাম তো একজনের, এই জন্য কোনো পরিবর্তন ছাড়া রায়হান উচ্চারণ করতেছি। নয়তো ফার্সি উচ্চারণ কি হবে? রেহন। 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 যাবারে পরে ইয়া না? রেহন। ঠিক আছে? এভাবে উচ্চারিত হবে। কিন্তু যেহেতু ওনার নাম, সেহেতু আমি কোনো নামের কোনো কি করতেছি না, পরিবর্তন করতেছি না। দেখেন মাহমুদ ভা রায়হন, এটা না? এমনি উচ্চারণ করলে মাহমুদ, তাহলে হবে মাহমুদ ভা। এমনি হবে কি? মাহমুদ ভা রায়হন। ঠিক আছে না? এভাবে না? আচ্ছা, কিন্তু দেখেন যখন এরকম দুইটা বিষয়কে একসাথে করবে কি দিয়ে? ভা দিয়ে, তখন ভার উচ্চারণ ভা হবে না, এটার উচ্চারণ একসাথে মিলে যাবে। এভাবে হবে, দেখেন এভাবে মাহমুদু রায়হন, মাহমুদু মিলে যাবে। আমার কথাটা বুঝতেছেন? লজিক্যালি কি হওয়ার দরকার ছিল? মাহমুদ ভা রায়হান, এটা লজিক্যালি হওয়ার দরকার ছিল, কারণ হচ্ছে না ভাই হবে। কিন্তু যখন দুইটা নামকে বা দুইটা বিষয়কে একসাথে করবে বা দিয়ে, তখন এটা আগের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। এটাকে আমরা উচ্চারণ করবো মাহমুদু রায়হান। মাহমুদু, মাহমুদু এটার সাথে মিলে যাবে। মাহমুদু রায়হান। ঠিক আছে? মাহমুদু রায়হান। আমার কথাটা বুঝে গেছে? মাহমুদু রায়হান এভাবে পড়বেন। বিষয়টা বুঝতেছেন? যখন দুইটা বিষয় কি করবে? আর একটা বিষয় দেখেন, যেমন ফার্সি শব্দ 21, আমরা 21 বলি না বাংলাতে? এটাকে ফার্সি লেখে বিস্ত, বেস্ত বা ইয়েক। ফার্সিতে বিস্ত, বেস্ট, ভায়েক, এভাবে না? তো দেখেন তো দুইটা শব্দকে একসাথে করছে না, তখন আমরা কি বলবো? বিস্তু ইয়েক। বিস্তু মানে ওটাকে একসাথে মিলাই ফেলবো, বিস্তু ইয়েক। ঠিক আছে? বিস্তু এক। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? বিস্তু এক আগের সাথে মিলাই ফেলবেন। যখন দুইটা বিষয়কে একসাথে করবে, ওটাকে কি আগের সাথে মিলাই ফেলবো। আমরা তখন ওটাকে ভা উচ্চারণ করবো না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? এমনি মনে করেন স্বাভাবিকভাবে কোনো কিছু আগে নাই, এমনি শুরুতে এমনি এরকম আসছে ভা, তখন কি উচ্চারণ করবেন? ভাই উচ্চারণ করবেন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপরে তারপর দেখেন আমাদের এখানে এই 31 পৃষ্ঠার মধ্যে দেখেন নিচে একটা চার্ট দেয়া আছে। ওই চার্টের মধ্যে দেয়া আছে দেখেন আলিফের সাথে আলিফ ইকুয়াল টু আইন দেয়া আছে, তাই না? এটা মানে কি বোঝানোর উদ্দেশ্য? আলিফের উচ্চারণ যেমন আইনের উচ্চারণ তেমন। আইনটা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে না। এরপরে তারপর দেখেন হাই হুত্তি হাই হাওয়াস দুইটাকে একসাথে লিখেছে, তার মানে দুটো উচ্চারণই কি একই রকম। এরপর তে ত উচ্চারণ করলে ত যদি উচ্চারণ করি, কিন্তু উচ্চারণে কি হবে? সেম হবে। ঠিক আছে? এটা ত একদম ইয়া করে কোনায় ডোনায় এগুলো লাগাতে হবে না, বরাবর একই রকম উচ্চারণ। এরপর সিন সে সৎ, সিন সে সৎ, তিনটার উচ্চারণ কি একই রকম, কোনো পার্থক্য নাই। তারপর জাল জে জত জ, সবগুলোর উচ্চারণ সেম। আমার কথাটা বুঝতেছেন? এগুলো উচ্চারণের মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের পরবর্তী দেখেন কিছু শব্দ দিয়ে আছে তালাফুজ বলে, ওই শব্দগুলোর মধ্যে এই শব্দগুলো দিছে, মানে উচ্চারণ সবগুলোর কি একই রকম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসি আমরা। এখন দেখেন লিখছে অনুমানতে এপ্তদয়ে যাবন, ভাষার প্রাথমিক বিষয় বলি। দেখেন আমি এখানে লিখে দিই, আপনারা খেয়াল করেন।
দারসে সেবুম, এগুলো সামনে বাড়াবো। দেখেন লাভস, আমার দিকে তাকাবেন। লাভস এটা মানে আওয়াজ, লাভস মানে আমরা বাংলাতে আমরা শব্দ বলবো না, কি বলবো না, যেহেতু ব্যাকরণে পড়া পড়তেছি তো ব্যাকরণের শব্দ মানে এটা অন্য জিনিস, ব্যাকরণের শব্দের সাথে লফজের কোনো মিল নেই। আমরা এই জন্য এখানে ব্যাকরণ যদি শব্দ পড়তেছি, লাভস মানে বলবো কি আওয়াজ, লাভস মানে আওয়াজ। এখন দেখেন লাভস দুই ধরনের, লাভস দুই ধরনের, লাভস এরপর দেখেন লাভস, লাভস মানে কি আওয়াজ, মানুষ মুখ দিয়ে যা বের করে সবগুলো কি লাভস। তাহলে মানুষ যখন মুখ দিয়ে যাই বের করে সবগুলো যদি লাভস বা আওয়াজ হয়, কথা হচ্ছে মানুষ তো মুখ দিয়ে কিছু এমন শব্দ ব্যবহার করে যেগুলো অর্থ আছে নাকি না আছে, আবার কিছু এমন শব্দ উচ্চারণ করে যেগুলো কোনো অর্থ নেই। যেমন আমরা চট্টগ্রামে যারা আছি আমরা বলি চাটা খেয়েছেন, চায়ের অর্থ আছে, টায়াটা কি, আবার কেউ কোনোদিন জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে আচ্ছা আমাকে টায়াটা কি বুঝে দেন, বাত বলে টাত বলে, বাত টাত খেয়েছে এভাবে বলে না, তা বাতের অর্থ আছে, টাতের আর কোনো অর্থ আছে? এরকম দুনিয়ার সব ভাষার মধ্যে আপনি আরবি বলেন, ফার্সি বলেন, ইংরেজি বলেন, প্রত্যেক ভাষার মধ্যে এরকম কিছু এমন শব্দ থাকে যেগুলো কোনো কি নাই, অর্থ নেই। তাহলে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে সেখান থেকে কিছু আছে অর্থবোধক, কিছু আছে অর্থহীন। বিষয়টা বুঝতেছেন? যেগুলো অর্থবোধক সেগুলোকে আমরা বলবো মাউজু। কি বলবো? মাউদু নয়, এটা জ কিন্তু ফার্সিতে উচ্চারণ, ঠিক আছে? হ্যাঁ, আমরা এটা দেখেন জাবার, এটা দেখি উচ্চারণ দেখি মৌ, জাবার পরে ওয়াসাকিন না ও উচ্চারণ, তাহলে মৌ, মৌজু, ঠিক আছে? কি হবে রে? মৌজু, এটা ফার্সিতে উচ্চারণ মৌজু, ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে মুহমাল। কি? মুহমাল। মৌজু মানে হচ্ছে অর্থবোধক শব্দ। কি শব্দ? অর্থবোধক মানে কি রে? যার অর্থ আছে, ঠিক আছে? আর মুহমাল মানে অর্থহীন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? মানে মানুষ মুখ দিয়ে যা বের করে কিছু অর্থপূর্ণ, কিছু অর্থ ছাড়া। অর্থপূর্ণ হলে মৌজু হবে, অর্থ ছাড়া হলে মুহমাল হবে। প্রনাউন্সিয়েশন ঠিক করবে মৌজু, মৌজু, ঠিক আছে? এভাবে আপনারা দেখেন যদি এই উচ্চারণ করে প্র্যাকটিস না করেন তখন আপনাদের কী সমস্যা হবে আমি বলি। প্রত্যেকের এই সমস্যাটা হয় যারা ভালো উচ্চারণ করে না। কী হবে? আগের উচ্চারণ পরের উচ্চারণ সবগুলো মিলেই একটা তৃতীয় একটা ভাষা উচ্চারণ হবে আপনাদের মাধ্যমে, যেটা না আধুনিকতার সাথে মিলে না পুরাতনের সাথে মিলে। এটা হচ্ছে তৃতীয় ভাষা আপনাদের জন্য। এই ভাষা আনার চেষ্টা করবেন না, ঠিক আছে? একদম আধুনিক স্টাইলে পড়ার চেষ্টা করবেন, আধুনিকভাবে বারবার প্র্যাকটিস করতে হবে এগুলোকে। দেখেন মৌজু, মুহমাল, মুহমাল। আচ্ছা এবার দেখেন মুহমাল মানে কি? অর্থ নেই। আচ্ছা আমি একটু আগে বলেছিলাম অর্থ যেগুলো নাই সেগুলোকে নিয়ে আমরা কি কাউকে প্রশ্ন করি? কাউকে প্রশ্ন করি না, প্রশ্ন করার প্রয়োজনও মনে করি না। বিষয়টা বুঝেই সেই জন্য আমরা টোটালি মুহমালের আলোচনা ছেড়ে দিব, কারণ এটা কোনো কি নাই, অর্থ নেই। আলোচনা কি নিয়ে? মৌজু নিয়ে, ঠিক আছে? এখন দেখেন মৌজু মানে অর্থবোধক। এখন অর্থবোধক যেগুলো শব্দ যেগুলোর অর্থ আছে, যেগুলোর অর্থ আছে সেখানে আমরা দুইভাবে অর্থগুলো চিনি। একটা হচ্ছে মনে করেন আমি কথা বলবো, খেয়াল করবেন, জায়েদ, খালেদ, বকর, রায়হান, আব্দুল কাদের, কিছু শব্দ উচ্চারণ করছি না? এবার দেখেন আমি বাড়িতে যাই, আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন মাদ্রাসায় যাই, আমি নিয়মিত দরসের পড়াগুলো শিখি। এখানে কিছু বাক্য বললাম না? এর আগে বললাম কিছু শব্দ নাকি না? এগুলো কি কোনো অর্থ নাই? আমি কি একটা অর্থহীন শব্দ বলছি আপনাদেরকে? দ্বিতীয়বার বললাম বাক্য কিছু লম্বা লম্বা যেগুলোর মধ্যে অনেক শব্দ দেখা যাচ্ছে, তাই না? তো অর্থবোধক যেগুলো আছে সেগুলো দুই রকমের হয়ে যাবে, কিছু হবে একক আর কিছু হবে যৌগিক। যৌগিক মানে অনেকগুলো শব্দ লাগবে সেখানে, ঠিক আছে? আচ্ছা সেই হিসেবে আমরা মৌজুকে দুই প্রকার ভাগ করব। একটাও বলবো মুফরাত, মুফরাত, মুফরাত। আরটা হচ্ছে মুরাক্কাব, মুরাক্কাব না, ঠিক আছে? মুরাক্কাব, মুফরাদ, মুরাক্কাব। আবার নাকি এটা র উচ্চারণ করে মুফরদ বলবেন, বলে এটা আরবিতে র, এটা পুর উচ্চারণ, র মুফরদ এরকম বলতে হবে, এভাবে বলবেন না। ফার্সি এটা রা উচ্চারণ হবে, জাবার আ উচ্চারণ, ঠিক আছে? এখানে কোনো এরকম মাখরাজের কোনো কায়দা নাই, বিষয়টা বুঝেইছে? পুর বারিকের কোনো কায়দা নাই। মুফরদ, মুরাক্কাব, মুফরদ, মুরাক্কাব। মুফরদ মানে যেই সমস্ত অর্থবোধক শব্দের কয়টা? মাত্র একক, মানে একক অর্থবোধক শব্দ। যেমন একটু আগে বললাম রায়হান, তারপর আর কি বলা যায়? জায়েদ, ঠিক আছে? কলম,
কথাটা বুঝেন নাই মনে হয়, বা হমে কলম বলা যায়। এই শব্দগুলা সবগুলো একক শব্দ না, এগুলো কি বলা হয়? মুফরাদ। ঠিক আছে। আরেকটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব মানে একাধিক শব্দ, যেখানে একাধিক বিষয়ের অস্তিত্ব পাবেন, একাধিক শব্দের অস্তিত্ব পাবেন। যেমন আমরা ফার্সি যদি লিখি জেদ দন আস্ত, জায়েদ দনা, জায়েদ জ্ঞানী, তাহলে জায়েদ জ্ঞানী, একটা যে জায়েদ শব্দের অস্তিত্ব আছে না, আর একটা জ্ঞানী শব্দের অস্তিত্ব আছে না নাই? আচ্ছা, এটা উচ্চারণ কি রে? দন না, জায়েদ দন আস্ত, জায়েদ দন আস্ত, অর্থাৎ জায়েদ জ্ঞানী, জায়েদ জ্ঞানী। তো এখানে দন যে উচ্চারণ করলাম ভালো করে বুঝবেন। আমি যে দন যে শব্দ লিখলাম, কয়টা শব্দের অস্তিত্ব আছে এখানে? একটা যে জায়েদের অস্তিত্ব, আরটা যে তার জ্ঞানের অস্তিত্ব, দুইটা বিষয়ের অস্তিত্ব আছে না? এই জন্য কি বলবো আমরা? মুরাক্কাব। কি বলবো? তাহলে এটাকে বলবো আমরা মুফরাদ, এটাকে বলবো, বিষয়টা বুঝছেন? এটাকে বলবো আমরা মুফরাদ, এটাকে বলবো মুরাক্কাব। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই, সবাই যদি বুঝেন। মনে করেন আমি এটা লিখলাম কেতব। আচ্ছা, কেতব মানে কেতাব, ঠিক আছে? কেতব শব্দটা কি মুফরাদ না মুরাক্কাব? আওয়াজ করবেন, মুফরাদ না মুরাক্কাব? কেতাব শব্দ না মুফরাদ, তাই না? আমি কেতবের বহুবচন করলাম কেতব হ। কেতব হ মানে কিতাবগুলো, কিতাবগুলো। কেতব হ এটা মুফরাদ না মুরাক্কাব? হ্যাঁ, দুইটাই মুফরাদ। মানে কেতব মুফরাদ, কেতাব হ মুফরাদ। কেমন বুঝছেন? মুরাক্কাব হতে হলে কয়টি শব্দ লাগে? দুটো। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কিতাব। হয়তো কিতাব একটা, নয়তো কিতাব অনেকগুলো, কিন্তু এখানে আর কোনো কিছুর অস্তিত্ব আছে? শুধু কিতাবেরই তো অস্তিত্ব। তাহলে মুফরাদ না মুরাক্কাব? আপনি বুঝতেছেন না পড়াগুলা? বসেন, মাশাআল্লাহ, রিয়াজ। সবাই বুঝছেন? ওয়াহেদ হোক জমা হোক, একটা শব্দ হলে মুফরাদ, ঠিক আছে? মানে এক বচন হোক বহু বচন হোক, একটা শব্দ হলে মুফরাদ। আর যদি একাধিক শব্দ, এটা কি? মুরাক্কাব। বিষয়টা বুঝে গেছে? এই যে কনসেপ্ট যেগুলো পড়াচ্ছি আপনাদেরকে, এগুলো আপনি আরবিতে বলেন, ফার্সিতে বলেন, উর্দুতে বলেন, বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, সব জায়গায় সেম। আমার কথাটা বুঝতেছেন? হয়তো নামটা পরিবর্তন হচ্ছে, কিন্তু বিষয় সব এক। যেমন আরবিতে কে মুফরাদ বলতেছেন, ফার্সিতেও মুফরাদ বলতেছেন, উর্দুতেও মুফরাদ বলতেছেন, বাংলাতে গিয়ে বলতেছে একক অর্থবোধক শব্দ। বুঝেন নাই? বিষয়টা বুঝতেছেন? একক অর্থবোধক শব্দ। তো বিষয়টা তো কি? আমার কথাটা বুঝেন না মনে হয়? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আমাদের মুফরাদে গেল, মুরাক্কাবে গেল। এখন দেখেন, এই যে মুফরাদ মানে যেটা একটা মাত্র তদে, সেটার অপর নাম বলা হয় কালিমা। কি বলা হয়? আমরা ফার্সিতে কি বলবো বলেন তো দেখি এটাকে? বলেন তো, বলেন। এটা কি লিখছি? কালেমে। কি লিখছি? কালেমে। বিষয়টা বুঝে গেছে? এটা কি লিখছি? কালেমে। কালেমে, কালেমে, ঠিক আছে? কি উচ্চারণ করবো? কালেমে, ঠিক আছে? এটা অবশ্য আরবি দেখি কালিমা বলি, ফার্সি দেখে বলবো। আচ্ছা, হটাকে হয় মালফুজি না মুখতাবি? মুখতাবি না মালফুজি? কেমনে বুঝলেন? আগের অক্ষর আলিফও নাই, ইয়েও নাই, ওয়াও নাই, ঠিক আছে? জেরও নাই বলে, ওয়াও নাই, ঠিক আছে? জের তো আছে। আচ্ছা, মুফরাদের অপর নাম কি? তাহলে মুফরাদ যেটা কালিমাও সেটা। এবার দেখেন, মুফরাদ বা কালেমে এটা তিন প্রকার, এগুলো আপনারা শিখছেন। এসম, কি বলবেন? এসম, ঠিক আছে? কারণ এই জিরের উচ্চারণ এ হবে, এসম। আরবিতে না ইসিম, কিন্তু ফার্সিতে এসম। এরপরে ফেল, ঠিক আছে? আমরা দেখেন কিভাবে উচ্চারণ করি। আমরা যখন এগুলো উচ্চারণ করি বলি ইসিম ফেল। ইসিমটা উচ্চারণ করতেছে আরবি স্টাইলে, ফেলটা আবার উচ্চারণ করতে ফার্সি স্টাইলে, মানে সবগুলো জগা খিচুড়ি। কথাটা বুঝতেছেন? আমরা একটা নতুন ভাষা তৈরি করছি আর কি। দেখেন এস, এটা ফেল। দেখেন ফেল বলছে না, কি ফেল বলতেছি আমরা? কেউ কি ফেল এরকম বলেন? তাহলে আরবিতে তো বলতেছি না। ইসিমটা বলার সময় আরবিতে বলছি, আবার ফেলটা বলার সময় ফার্সিতে। আমরা সবগুলো ফার্সি দিয়ে বলবো, ঠিক আছে? এস ফেল, ফেল, ঠিক আছে? এর বলছে হার্ফ, হার্ফ, হরফ না হার্ফ, ঠিক আছে? এস ফেল হার্ফ, এস ফেল হার্ফ। বিষয়টা বুঝে গেছে? এস ফেল হার্ফ। এবার একটা বিষয় দেখেন, এস কাকে বলে? এস মানে বিশেষ্য। এসম শব্দের অর্থ বিশেষ্য। কোন নামকে এসম বলে? কোন নামকে কি বলা হয়? কোন নামকেই। তাহলে মনে করেন মোবাইল, এটা কি হবে? কারণ একটা বিষয় বস্তুর নাম, তাই না? কলম, এটা কি হবে? কারণ একটা বিষয়ের একটা বস্তুর নাম, ঠিক আছে? অনুভাবে মনে করেন নাম আব্দুল কাদের,
এটা একটা কি হবে? কেন ইসিম হবে? এটার নামকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা শিখলে আমি অনেক সুন্দর সুন্দর আপত্তি আনবো, যেগুলো আপনারা আগে জানতেন না, সেগুলো পরে শিখাবো। দেখেন, এর বাস্তবে ফেল। ফেল মানে যেটা তিন কালে কোনো একটা কালে সংঘটিত হবে, যে কাজ তিন কালে কোনো একটা কাল, তিন কাল মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল লাগবে, এটা মাস্ট, নয়তো অতীত হতে হবে, নয়তো বর্তমানে, নয়তো ভবিষ্যতে। যে কাজ অতীতে হয়, নয় বর্তমানে হয়, নয়তো ভবিষ্যৎ, কোনো একটা কাল মাস্ট থাকতে হবে। আমি এই কথাটা বারবার বলতেছি, কিন্তু এখানে কোনো একটা বিষয় আমি বের করব, মানে কোনো একটা সূক্ষ্ম কথা বের করব। বলতেছি ফেল মানে ওহাকে বলা হয় যেটা কোনো একটা কাজ করা বোঝাবে অতীতে, বর্তমানে, নয়তো। যেমন সে মেরেছিল, তাহলে অতীত বোঝাচ্ছে না? এটা ফেল কিনা? মেরেছিল এটা নাকি সে? এটা ফেল। সে মেরেছিল, মেরেছিলটা কি ফেল, কারণ এখানে কি আছে? কাল আছে। অনুরূপভাবে সে মারছে, তাহলে এটা একটা ফেল। সে মারবে, ভবিষ্যৎ। এই কথাটা সবাই বুঝছেন? সবাই একদম মন থেকে বুঝছেন? আচ্ছা, মন থেকে বুঝলে একজনকে দাঁড় করা। জানা, এটা একটা কাজ না? বলেন না, কাজ তো। বলুন তো এটা ফেল কিনা? কেন? এখানের মধ্যে কাল পাওয়া যায় নাই, এটা ফেল নয়, এটা ইসিম। বিষয়টা বুঝতেছেন? এটা কোনো ফেল, উনি ফেল বলতেছেন। ফেলের জন্য আমি বারবার জিনিসটা হাইলাইট করতেছেন, এখানে কি লাগবে? কাল লাগবে। অতীত, বর্তমান। জানা, এখানের মধ্যে তো কোনো কাল নাই। জেনেছিল হলে অতীত, জানছে হলে বর্তমান, জানবে হলে, এখানে কিছুই বোঝানো হয় না, জানা শুধু। তাহলে এখানে কোনো ফেল হবে না। তাহলে ফেল না হলে কোথায় ঢুকবে? এসএমে ঢুকবে। বিষয়টা বুঝে গেছে? বসেন। বিষয়টা বুঝতে পারেন, এই জন্য আমি কথাটা বারবার রিপিট করতেছি। এবার হচ্ছে হার্ফ। হার্ফ মানে কীভাবে বুঝবেন? একদম সহজ করে আপনাদের শিখাচ্ছি, যেটা ইসিমও না ফেলও না, এটা হচ্ছে হার্ফ। ইসিমও না, সেটা কি রে? হার্ফ। যেমন আমি একটা শব্দ লিখলাম সাথে, আচ্ছা এটা কি কারো নাম? তাহলে ইসিম না, বুঝতেছেন? নাকি সাথে এটা কারো নাম? সাথী না, আবার সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাথে এখানে কি কোনো কাল আছে? তার মানে ফেলও, এটা তো আর কোনো কাজও বোঝাচ্ছে না, ঠিক আছে? ফেলও না, তো কিছু না হলে কি হবে? হারফ হবে। আচ্ছা, এগুলো কি অর্থহীন না অর্থওয়ালা? কারণ এগুলো মৌজুরি প্রকার, ঠিক আছে? সবগুলোর মধ্যে অর্থ থাকতে হবে। বিষয়টা বুঝেন না মনে হয়? আচ্ছা, আপনি বাতের আবার টাত একটা রেখে বললে হবে এটা ইসিম না ফেল? তাদের কোনো কি নাই, অর্থই নাই, ঠিক আছে? এরপর আচ্ছা, এই বিষয়টা বুঝছেন, ইসিম ফেল হরফ। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় আছে না, মুরাক্কাব। মুরাক্কাব দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে মুরাক্কাবে নকেস, মুরাক্কাবে, আরেকটা হচ্ছে মুরাক্কাবে তম। মুরাক্কাবে নকেস, মুরাক্কাবে তম। নকেস, তম। মুরাক্কাব মানে কি? যৌগিক শব্দ। যৌগিক, যেটার মধ্যে একাধিক শব্দ থাকবে, যে বাক্যের মধ্যে একাধিক, সেটাই কি বলা হয়? মুরাক্কাব। মুরাক্কাবটা কয় ধরনের? একটা মুরাক্কাবে নকেস আর একটা মুরাক্কাবে তম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব। আজকে আমার একটা ভাই পরীক্ষা আছে, তো এই জন্য আমি একটু চলে যাই। এমনি অনেক পড়া আলোচনা করবে, যেগুলো এখানে নিয়মে নাই, অনেক পড়া আলোচনা করবে, ঠিক আছে? এতটুকু থাকবে।